পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গেলে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ কিংবা সাস্ট, কুমিল্লা এগুলোতে যখন একজন শিক্ষার্থী পরীক্ষা দেয় তখন তারা ইংরেজির প্রশ্নেই সবচেয়ে বেশি খারাপ ফলাফল করে। এর মধ্যে তাদের সাথে কথা বললে জানা যায় তাদের ইংরেজি বেসিকে অনেক প্রবলেম। তারা ইংরেজি সেই প্রশ্নটা পড়ে বুঝতেই পারে না এটা কোন টপিক থেকে এসেছে বা কোন গ্রামার আইটেম থেকে দিয়েছে। ইংরেজি ওই লাইনটা পড়ে ধরতেই পারে না যে ওই সেন্টেন্সটা দ্বারা বা ওই প্রশ্ন দ্বারা আসলে প্রশ্নকর্তা কি জানতে চেয়েছেন। তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমি কিছু প্রশ্ন ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে সামনে যারা ঢাবি, রাবি, জাবি, চবি সেকেন্ড টাইমে পরীক্ষা দিবে তাদের জন্য জার্নিটা অনেক স্মুথ হয়। সো এখানে একটা প্রশ্ন আছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল। প্রফেসর কামাল ইজ অ্যান অথরিটি ড্যাশ সোশ্যোলজি। তো বলা হচ্ছে, আমরা যদি এখানে দেখি অথরিটি দ্বারা বোঝানো হচ্ছে যে প্রফেসর কামাল সোশ্যোলজি নিয়ে অনেক অভিজ্ঞ। সো এখানে অথরিটি একটা ওয়ার্ড দেওয়া আছে আর আমাদের এখানে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, অফ, অন, টু, ফর। তো প্রিপোজিশন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন আর আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। দেখো, পজিশন অফ প্রিপোজিশন মানে হচ্ছে পজিশন অনুযায়ী আমরা যে প্রিপোজিশনগুলোকে বসাই। এখন তুমি যদি বলো যে ভাই পজিশন অনুযায়ী প্রিপোজিশন কিভাবে বসাই, যেমন উপরে বোঝাতে আমরা অন, অ্যাবাভ কিংবা ওভার বসিয়ে থাকি উপরে বোঝাতে। আবার আমরা নিচে বোঝাতে ব্যবহার করে থাকি আন্ডার, আমরা ব্যবহার করে থাকি বেনিথ, আমরা ব্যবহার করে থাকি বিলো, এগুলা নিচে বোঝাতে পজিশন। আবার আমরা চারদিকে বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করে থাকি, পাশে বোঝাতে আমরা উইথ ব্যবহার করে থাকি, ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি, কোনো দিকে বোঝাতে আমরা টু ওয়ার্ডস ব্যবহার করে থাকি। তাহলে এই প্রিপোজিশনগুলোকে আমরা সাধারণত ব্যবহার করি পজিশন অনুযায়ী, এগুলোকে বলা হয় পজিশন অফ প্রিপোজিশন। আরেকটা টার্ম আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন ওই শব্দের সাথে বসে আলাদা একটা অর্থ তৈরি করে। আমি যদি বুঝাই, ধরো অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে হচ্ছে কোনো জায়গায় উপস্থিত হওয়া বা মনোযোগ দেয়, আমরা এইভাবে জানি। অ্যাটেন্ডের সাথে টু মানে হচ্ছে মনোযোগী, ঠিক আছে? তুমি বলতে পারো যে মনোযোগী বা মনোযোগ, অ্যাটেন্ড টু। আবার তুমি যখন লিখবা অ্যাটেন্ড অন, তখন এটার অর্থ দাঁড়ায় সেবা করা। কি দাঁড়ায়? সেবা করা। যেমন তুমি ইংরেজিতে এইভাবে লিখতে পারো যে হি অ্যাটেন্ডস অন দ্য পেশেন্ট। তুমি বললা যে সে রুগীটিকে সেবা দিল। আবার তুমি বলতে পারো হি attends to his study। ধরো তুমি দিলা যে সে তার পড়াশোনায় মনোযোগী, হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা অ্যাটেন্ডস টু মানে পাচ্ছি কি মনোযোগী, কিন্তু এইখানে পাচ্ছি সেবা করা। সো এইভাবে অথরিটি হচ্ছে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করতে, অর্থাৎ অভিজ্ঞ বোঝাতে, অথরিটির পরে অভিজ্ঞ বোঝাতে আমরা একটা ওয়ার্ডকে বসাই, সেটা হচ্ছে অথরিটি অন। মানে কোনো বিষয়ে অভিজ্ঞ বা পণ্ডিত বোঝাতে আমরা অথরিটি অন, দক্ষ, অভিজ্ঞ, পণ্ডিত বোঝাতে আমরা অথরিটি অন ব্যবহার করি। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে অথরিটি অন। তাহলে এই টাইপের প্রশ্ন তোমার কাছে মনে হতে পারে প্রফেসর কামাল ইজ এন অথরিটি অফ সোশ্যোলজি, অথরিটি ফর সোশ্যোলজি, অথরিটি টু সোশ্যোলজি অন। এই প্রশ্নের ডিরেক্ট কোনো উত্তর নেই, তুমি যে প্রশ্ন দেখে বুঝে যাবা। এইটা পারতে হলে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোন শব্দের সাথে কি বসলে কি বোঝায়, এটাকে ডিরেক্ট মুখস্থ করতে হবে। তাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে আমরা এইচএসসিতে থাকতে একটা ছেলে বা মেয়েকে বলে থাকি যে তুমি এইচএসসিতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শিখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কই পাবো? তোমার অ্যাডমিশনের কোনো বই কিংবা এইচএসসির বই থাকলে প্রিপোজিশন অংশে গেলে তুমি দেখবা তোমার ওই গ্রামার বইয়ের প্রিপোজিশনে কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে কোন অর্থ প্রকাশ করে এবং এইটা দিয়ে উদাহরণ দেওয়া আছে। ওইগুলোকে মোটামুটি মুখস্থ করতে হয় এবং সাইডের সেন্টেন্সগুলোর উদাহরণ বুঝতে হয়। উদাহরণ বুঝলে কিংবা মুখস্থর দক্ষতাটা ভালো থাকলে এই প্রশ্নের উত্তরগুলোতে ভালো উত্তর করা যায় বা ভালো মার্কস পাওয়া যায়। এখন এইচএসসিতে থাকাকালীন সময় এই জিনিসগুলো আমরা অনেকে পড়ি না, তাই অ্যাডমিশনের টাইমে এগুলো শেষ করাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু অসম্ভব না। অনেকেই পারে, আবার অনেকে পারেও না, তাই এই বিষয়টা অনেকে জানে না। ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস
এগুলো আগে থেকে পড়ে রাখলে বিশ্ববিদ্যালয়ের 4 মাসে তোমার গ্রামার পার্টটাকে তুমি বেশি গুরুত্ব দিতে পারো এবং ওভারঅল চান্স পাওয়াটা সহজ হয়। সো এটার উত্তর হচ্ছে অন। আমি যদি পরের আরেকটা এমসিকিউতে যাই, এখানে বলা হচ্ছে ডোন্ট সি দ্যাট ফিল্ম, বলা হচ্ছে এই ছবিটা দেখেও না, ইটস ড্যাশ অউফুল, এটা ছিল খুবই ভয়ানক। তাহলে এইখানে আমরা হচ্ছে তোমার একটা ওয়ার্ড সিলেক্ট করব। তো আমরা এখানে কোন ওয়ার্ডটা সিলেক্ট করব? দেখো এখানে আমরা সবগুলো প্রায় একই রকম দেখছি যে ইটস এক্সট্রিমলি ওফুল, ইটস নিয়ারলি ওফুল, যে এটা বলা যায় যে অনেক ভয়ানক টাইপের বা ভয়ের কাছাকাছি একটা ফিল্ম। অ্যাবসলিউটলি, যে এটা পুরোপুরি ভয়ানক একটা মুভি। আবার হচ্ছে ইটস ডেঞ্জারাসলি ওফুল, এটা মানে খুব বিপজ্জনক একটা তোমার হচ্ছে ভয়ঙ্কর মুভি। তাহলে দেখো এখানে 4টা ওয়ার্ড একই অর্থ প্রকাশ করছে, কাছাকাছি অর্থ, কিন্তু ইটস ড্যাশ অফুল এই জায়গায় তুমি কোন অর্থটা ব্যবহার করবে বা কোন ওয়ার্ডটা নিবা? এখানে তুমি সঠিক উত্তর হিসেবে তোমার কাছে মনে হবে এক্সট্রিমলি, আবার বলবা অ্যাবসলিউটলিও তো হয়। অনেকে আবার বলবে যে না, ডেঞ্জারাসলি দেওয়ার দরকার নেই, অফুল মানেও ভয়ানক, ডেঞ্জারাসলি মানে ভয়ানক, সিমিলার। সো এটার উত্তর হচ্ছে এক্সট্রিমলি। কোনো কিছু ভয়ানক বোঝালে আমরা তখন বোঝাই যে খুবই ভয়ানক। আমরা কি ব্যবহার করি? আমরা সাধারণত যখন কথা বলি তখন আমরা বলি কি, খুবই ভয়ানক। সো খুবই ভয়ানক বলি। তাহলে খুবই ভয়ানককে আমরা ইংরেজিতে প্রকাশ করতে গেলে আমরা বলি এক্সট্রিমলি অফুল, বা আমরা অনেক ক্ষেত্রে ভেরি অফুলও বলতে পারি। হ্যাঁ, ভেরি অফুল বা এক্সট্রিমলি অফুল। কিন্তু অ্যাবসলিউটলি অফুল বলতে কোনো ইংরেজিতে সাজানো গুছানো অর্থ নাই। নিয়ারলি অফুল বলতে কোনো মিনিং আসলে দাঁড়ায় না। ডেঞ্জারাসলি অফুল তো হয় না, ডেঞ্জারাসলি মানে ভয়ানক, অফুল মানে ভয়ানক, এটা তো কখনোই হবে না। তাহলে এই প্রশ্নের উত্তরটা পারতে হলে তোমাকে ইংরেজি অনেক বেশি পরিমাণে রিডিং পড়তে হবে, বেসিক পড়তে হবে, এবং অর্থের সামঞ্জস্যতা ধরতে হবে যে কোনটা আসলে কোন অর্থে বসে, কোনটা আসলে কোন সিমিলার গাইডলাইনটাকে মেনটেন করে। তাহলে দেখো ডোন্ট সি দ্যাট ফিল্ম, এই ছবিটা দেখিও না, ইটস এক্সট্রিমলি অফুল, এটা খুবই ভয়ানক। খুবই ভয়ানক বোঝাতে আমরা এক্সট্রিমলি ব্যবহার করেছি। বাকিগুলো যদি তুমি দাও তাহলে বাক্য যে পুরোপুরি ভুল এরকম বলা যায় না, চলে, আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে এগুলা ব্যবহার করতে পারি, বাট সঠিক গ্রামার এবং অর্থের সামঞ্জস্যতা রক্ষা করতে হলে তোমাকে এক্সট্রিমলি ওয়ার্ডটাই দিতে হবে। এখন এই যে এই প্রশ্নটা তুমি বলতে পারো যে ভাই এখন আপনি বুঝাইলেন দেখে তো এটা আমি পারলাম, কিন্তু আমি একা একা প্র্যাকটিস করলে তো এগুলো পারি না। একা একা তুমি একটা দুইটা যদি প্রথম দেখো তাহলে পারবে না, বাট এরকম যদি তুমি 500 এমসিকিউ সলভ করো, এরকম যদি 50টা এমসিকিউ তুমি বুঝে বুঝে সলভ করো, তাহলে তোমার একটা অভিজ্ঞতা, আইডিয়া চলে আসবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সব প্রশ্ন হুবহু কমন পড়ে না, কিছু কিছু প্রশ্ন তোমার সিক্স সেন্স কিংবা তোমার চিন্তা ভাবনা, উপস্থিত বুদ্ধিমত্তার সাহায্যে সমাধান করে আসতে হয়। সো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সামনে নিবা, তারা ইংরেজির ক্ষেত্রে অ্যাটলিস্ট এই বেসিকগুলো যদি একটু আগে থেকে ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের জন্য চান্স পাওয়াটা অনেক সহজ হবে। আর যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য তো এইভাবে ব্যাখ্যা সহকারে পড়ে নেই বলেই তাদের চান্স হয়নি। সো আমরা সেকেন্ড টাইমারদের জন্য একটা ব্যাচের প্ল্যান করছি, যেটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম 8 মাস ব্যাপী ব্যাচ। আমরা এখানে সেকেন্ড টাইমারদের জন্য 8 মাস ক্লাস নিব, এবং এই 8 মাসে আমরা বাংলা ক্লাস নিব 50টি, এরকম এমসিকিউ সলভ করব, টপিক ওয়াইজও ক্লাস নিব, প্রতিটা টপিকের উপর পরীক্ষা হবে, আবার ফাইনাল মডেল টেস্টও আমরা নেওয়ার চিন্তা করছি। ইংরেজি ক্লাস হবে 50টা, গ্রামারের আবার 4টা এমসিকিউ আমি এইভাবে যেভাবে এখন ব্যাখ্যা করে দিয়েছি এরকম কোয়েশ্চেন সলভিংও ক্লাস হবে। সাধারণ জ্ঞানের ক্লাস হবে 50টি, ম্যাথ আইকিউর ক্লাস 20টি, হিসাব বিজ্ঞানের 50টি, ম্যানেজমেন্টের 20টি, এবং এইখানে একটা ব্যাচে ভর্তি হলে আরেকটা ব্যাচের ক্লাস সম্পূর্ণ ফ্রি। আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, বাট প্রথম 300 জনের জন্য আমরা 50% ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি মাত্র 2000 টাকা। তার মানে প্রথম 50% শিক্ষার্থী আমাদের এখানে, মানে 50 না, প্রথম 300 শিক্ষার্থী 50% ডিসকাউন্টে 2000 টাকায় 8 মাস সার্ভিস পাবে। আর ভর্তি কার্যক্রম চলছে, যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চাও, এটা আমার নাম্বার, এটাও আমার নাম্বার। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা, সরাসরি ফোন দিতে পারবা, আমাদের সাথে ফোনে কথা বলে কিংবা তোমার যে কোনো সমস্যা আমাদের সাথে আলোচনা করে তুমি ডিসিশন নিতে পারো। আমাদের এই ব্যাচের ক্লাস আমরা মোটামুটি ঈদের পরে শুরু করব। সো এখনও যথেষ্ট সময় আছে, আগে মাইন্ড সেট করো, নিজের মাথা ঠান্ডা রাখো, সুন্দর করে পরিকল্পনাটাকে সাজাও। আমরা চাচ্ছি তোমার সেকেন্ড টাইমার স্বপ্নকে, কিংবা যারা ফার্স্ট টাইমে ঢাবি রাবি জাবি চবিতে পরীক্ষা দিবা,
আমরা এমসিকিউগুলোকে এইভাবে একেবারে বেসিক থেকে ধরে ধরে পড়িয়ে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে চাচ্ছি। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি এইচএসসিতে পড়ুয়া শিক্ষার্থীও হতে পারো। যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করো কিংবা সরাসরি কল দাও, দিয়ে তোমার সমস্যার কথা বলো। আমি যদি তোমার সমস্যার সমাধানই না করাতে পারলাম, তাহলে তোমাকে আমার পেইড বেচে আসলে কিসের যত্ন দিব। সো তুমি আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারো। আশা করি ভিডিওটা কাজে লাগবে, অনেকে এই ভিডিও থেকে উপকৃত হবে। সো সামনে যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির প্রিপারেশন নিচ্ছ, তারা এইভাবে একটু পরিকল্পনা করে পড়লে তোমার জার্নিটা আরও সহজ হবে। আসসালামু আলাইকুম।